Hello and welcome to the video lecture on the variations of boiling point and melting point of organic compounds. In this lecture, we will discuss যে boiling point আর melting point কাকে বলে, কি ব্যাপার, অর্গানিক কম্পাউন্ডের জন্য কেন সেগুলো ইম্পর্ট্যান্ট এবং তোমার এগুলো কেন শিখতে হবে। So the very first thing is যে একটা কম্পাউন্ডের যে ফিজিক্যাল প্রপার্টি, যেমন ডাইপোল মোমেন্ট আমরা অলরেডি ডিসকাস করেছি, তার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে বয়লিং পয়েন্ট আর একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে সলিবিলিটি অফ দ্যাট কম্পাউন্ড ইন এ পার্টিকুলার সলভেন্ট, সেটাও ইম্পর্ট্যান্ট, কিন্তু সেটা আমরা এই লেকচারে ডিসকাস করব না। এই ফিজিক্যাল প্রপার্টিগুলো মলিকিউলের স্ট্রাকচার সম্বন্ধে আমাদেরকে ভ্যালুয়েবল ইনফরমেশান প্রোভাইড করে এবং সেইখান থেকে কোনো একটা কম্পাউন্ডের স্ট্রাকচার দেখে তার ফিজিক্যাল প্রপার্টিটা ইন কম্প্যারিজন টু আদার মলিকিউলস আমরা প্রেডিক্ট করতে পারি। কিন্তু সেই প্রেডিকশানে যাওয়ার আগে, সেই প্রেডিক্টিভ পাওয়ার অ্যাটেন্ড করার আগে আমাদের এটা জানতে হবে যে স্ট্রাকচারের সঙ্গে এই ফিজিক্যাল প্রপার্টিগুলো কীভাবে রিলেটেড। এবং প্রেডিকশান করাটা ইম্পর্ট্যান্ট কেন? প্রেডিকশান করাটা এই জন্য ইম্পর্ট্যান্ট যে অর্গ্যানিক কেমিস্ট হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকে একটা নতুন কম্পাউন্ড সিনথেসাইজ করা, একটা সিরিজ অফ রিয়াকশানসের থ্রু দিয়ে আমরা একটা স্টার্টিং মেটেরিয়ালকে একটা ডিজায়ার্ড কম্পাউন্ডে বা টার্গেটে কনভার্ট করতে চাই সবসময়, ফর হোয়াট এভার রিজন, মেবি ফর pharmaceutical, to use that molecule as a pharmaceutical or to use that as a commercial product or anything like that. কিন্তু এই যে সিনথেসিস, এর যে প্রত্যেকটা স্টেপে আমাদের কেবলমাত্র যে একটা প্রোডাক্ট তৈরি হয় তা নয়, রিয়াক্ট্যান্ট আনরিয়াক্টেড থাকতে পারে, সলভেন্টে রিয়াকশান করা হচ্ছে সেই সলভেন্টটা থাকবে, যদি ক্যাটালিস্ট ইউজ করা হয় তাহলে ক্যাটালিস্ট থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা রিয়াকশানে যে এক্সক্লুসিভলি একটাই প্রোডাক্ট তৈরি হবে তা নাও হতে পারে, বাই প্রোডাক্টসও হতে পারে। এবং সেই জন্য এই সমস্ত আনডিজায়ারেবল কম্পাউন্ডগুলোর থেকে আমার কম্পাউন্ড অফ ইন্টারেস্ট বা প্রোডাক্টকে সেপারেট করা এবং পিউরিফাই করা, যাতে আমি নেক্সট স্টেপটা করতে পারি পিওর কম্পাউন্ড নিয়ে, সেটা খুব জরুরি। But that isolation and purification of a product from the mixture of the product with unconsumed reactant, solvent, catalyst and byproducts, এটা খুব পরিশ্রম সাপেক্ষ ব্যাপার। ইট ইজ এ টিডিয়াস বিজনেস। এর করার অনেক রকম টেকনিক আছে, তার মধ্যে একটা টেকনিক হতে পারে ডিস্টিলেশন, অর্থাৎ পুরো মিক্সচারটাকে বয়েল করা হলো, আমার ডিজায়ারেবল কম্পাউন্ডটা ভেপোরাইজ করলো, সেই ভেপারটাকে আমি সামহাউ কালেক্ট করলাম, কনডেন্স করলাম এবং আমার প্রোডাক্টটাকে সেপারেট করলাম। তো বুঝতেই পারা যাচ্ছে যে ডিস্টিলেশন এটা করা যাবে কি না, এটা ফিজিবল হবে কি না, এটা নির্ভর করছে কম্পাউন্ডের বয়লিং পয়েন্টের ওপরে এবং কন্টামিন্যান্টস যেগুলো রয়েছে তাদের বয়লিং পয়েন্টের ওপরে। তারা যদি খুব ক্লোজ হয় তাহলে ডিস্টিলেশন করা যাবে না, কিন্তু যদি ওয়াইডলি ডিফারেন্ট বয়লিং পয়েন্ট হয় তো আমি আমার প্রোডাক্টকে কন্টামিনেন্ট থেকে বের করে আনতে পারি বাই ডিস্টিলেশন। আরেকটা টেকনিক হচ্ছে রিক্রিস্টালাইজেশন বা ক্রিস্টালাইজেশন, যেটাকে হট সলভেন্ট থেকে আমরা কম্পাউন্ডকে ক্রিস্টালাইজ করি এবং কন্টামিনেন্টগুলো সলভেন্টের মধ্যে রয়ে যায়, আর ক্রিস্টালকে ফিল্টার করে আমরা আমাদের প্রোডাক্টকে সেপারেট করতে পারি, কন্টামিনেন্টের হাত থেকে বের করে আনতে পারি। দ্যাট obviously depends upon solubility of that compound and the contaminants in a particular solvent. অর্গানিক কেমিস্ট্রিতে আরেকটা টেকনিক আছে যেটা খুব ওয়াইডলি ইউজ করা হয় রিয়াকশানের শেষে, ক্রোমাটোগ্রাফি করে। ক্রোমাটোগ্রাফির নানা রকম ভ্যারিয়েশান রয়েছে এবং ক্রোমাটোগ্রাফি নিয়ে এই জায়গায় ডিটেল আলোচনা করার সুযোগ আমাদের নেই,
কিন্তু ক্রোমাটোগ্রাফি বেসিক্যালি একটা স্টেশনারি ফেজ এবং একটা মোবাইল ফেজকে ইনভলভ করে। কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট স্টেশনারি ফেজে আটকে থাকবে নাকি মোবাইল ফেজ দিয়ে বেরিয়ে চলে আসবে, সেটা নির্ভর করে তার ডাইপোল মোমেন্টের ওপরে। অর্থাৎ এই যে বয়েলিং পয়েন্ট, সলিবিলিটি, ডাইপোল মোমেন্ট, এই ফিজিক্যাল প্রপার্টিগুলো অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল ইন সেপারেটিং মাই কম্পাউন্ড অফ ইন্টারেস্ট ফ্রম দি কন্টামিনেন্টস। এবং যেহেতু আমি কোনো নতুন সিনথেসিস করলে আমার কাছে কোনো নতুন কম্পাউন্ড আসবে এবং কন্টামিনেন্টের সাথে সে মিশে থাকবে, তাহলে ওই কম্পাউন্ডের যেটা আমি বানাতে চাইছি তার স্ট্রাকচারটা যদি জানা থাকে, তার ফিজিক্যাল প্রপার্টি এবং কন্টামিনেন্টদের ফিজিক্যাল প্রপার্টি সম্বন্ধে আমার একটা প্রেডিক্টিভ পাওয়ার হলে ভালো হয়। আমি যদি বলতে পারি যে আমার কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্ট তার কন্টামিনেন্টদের ডাইপোল মোমেন্টের থেকে এক্সপেক্টেডলি অনেক বেশি হবে, তাহলে ক্রোমাটোগ্রাফি আমি ইউজ করতে পারি। যদি মনে হয় যে আমার কন্টামিনেন্টদের তুলনায় আমার প্রোডাক্টের পার্টিকুলার কোনো একটা সলভেন্টের সলিবিলিটি অনেক কম, তাহলে সেই সলভেন্ট থেকে আমি ক্রিস্টালাইজেশনের কথা ভাবতে পারি। যদি আমার কন্টামিনেন্টের বয়েলিং পয়েন্ট এবং প্রোডাক্টের বয়েলিং পয়েন্ট অনেক আলাদা হয়, তাহলে সিম্পল ডিস্টিলেশন করলেই হয়তো হয়ে যাবে। তার ফলে এই প্রেডিক্টিভ পাওয়ারটা থাকা জরুরি, কিন্তু এই প্রেডিক্টিভ পাওয়ার আমরা তখনই অ্যাটেন্ড করতে পারবো যদি আমরা স্ট্রাকচারের সঙ্গে এই ফিজিক্যাল প্রপার্টিগুলো কীভাবে ভ্যারি করে সেই ট্রেন্ডগুলো বুঝতে পারি। তো এইখানে আমরা সেরকম একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কোভ্যালেন্ট কম্পাউন্ডদের। যখন আমরা কোনো ক্রিস্টালাইন কোভ্যালেন্ট কম্পাউন্ড নিয়েছি, তখন তারা ক্রিস্টালের মধ্যে সলিড ফেজে একটা সিমেট্রিক্যাল এবং রেগুলার ওয়েতে অ্যারেঞ্জ থাকে এবং সেখানে তাদের একটা ডেফিনিট জিওমেট্রিক প্যাটার্ন থাকে, যেটা আমরা এখানে একদম ডান দিকে এঁকে দেখিয়েছি। তো এই অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টে প্রত্যেকটা মলিকিউল তার আশেপাশের মলিকিউলের খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে সবথেকে বেশি ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। যদি আমরা এই অ্যারেঞ্জমেন্টকে ডিস্টার্ব করে লিকুইড ফেজে যেতে চাই, তাহলে আমাদেরকে মলিকুলের এনার্জি বাড়াতে হয়। সেই এনার্জি বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে হিট দিতে পারি, যাতে স্যাম্পেলের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। যখন সিচুয়েশানটা এরকম হবে, যখন যে মলিকুলদের বাইরে থেকে দেওয়া এনার্জির ফলে মলিকুলের থার্মাল এনার্জি বাড়ছে, তারা ক্রমাগত অ্যাজিটেট করছে, ক্রিস্টালের ভেতরে যে অ্যাট্রাকটিভ ফোর্সগুলো আছে সেই ফোর্সকে ওভারকাম করার মতো জায়গায় যখন চলে আসবে ওই থার্মাল এনার্জি, তখন ক্রিস্টাল আর থাকবে না, সলিড আর থাকবে না, সলিড মেল্ট করে লিকুইডে চলে যাবে। এবং লিকুইডে কী হয় আমরা জানি যে লিকুইড এক ফেজে যে কোনো একটা মলিকিউল সলিডে ওই পার্টিকুলার মলিকিউলটা যতগুলো মলিকিউলের কাছাকাছি ছিল তার থেকে অনেক কম সংখ্যক মলিকিউলকেও দেখতে পায়। অর্থাৎ অর্ডার অ্যারেঞ্জমেন্ট তো থাকে না এবং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনও কমে যায়। কারণ সলিডে যেরকম ক্লোজ প্যাকিং থাকে, একদম গায়ে গায়ে লেগে থাকে, এখানে সেরকমটি থাকে না। সলিডে দুটো মলিকুলের মধ্যে যে ডিস্টেন্স, লিকুইড ফেজে মলিকুলের মধ্যে দুটোর ডিস্টেন্স তার থেকে অ্যাভারেজ ডিস্টেন্স বেশি হবে এবং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে। এটা একটা সিম্পলিস্টিক ডেসক্রিপশন, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সলিডে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, যেটা একটা পার্টিকুলার মলিকুল এক্সপিরিয়েন্স করে, কিন্তু লিকুইডে সেটা অনেকটা কমে যায়। অ্যাভারেজ নাম্বার অফ মলিকুলস তার আশেপাশে সলিডে যা থাকে, লিকুইডে তার থেকে অনেক কম থাকবে। এবং এই যে ঘটনাটা ঘটল, এই যে সলিড থেকে লিকুইডে এলো, যে টেম্পারেচারে এটা ঘটে এবং পুরো সলিডটা লিকুইডে ট্রান্সফর্ম না হওয়া অবধি যে টেম্পারেচার ফিক্স থাকে, তাকে আমরা বলে থাকি মেল্টিং পয়েন্ট। উল্টো ঘটনা ঘটবে যদি আমরা লিকুইডকে ফ্রিজ করে দিই, অর্থাৎ লিকুইডের টেম্পারেচার যদি কমাতে থাকি, তাহলে থার্মাল এনার্জি আস্তে আস্তে মলিকুলের কমতে থাকবে এবং তারা সলিডিফাই করে যাবে। যে টেম্পারেচারে এটা ঘটে সেটাকে আমরা বলে থাকি ফ্রিজিং পয়েন্ট। লিকুইডকে যদি আমরা কন্টিনিউয়াসলি হিট করতে থাকি, তাহলে থার্মাল এনার্জি আরও বাড়বে এবং এমন একটা জায়গা আসবে যখন লিকুইড আর লিকুইড থাকবে না,
তখন সে গ্যাসে কনভার্টেড হবে, ভেপারে কনভার্টেড হবে, এবং সেটা যখন ঘটবে তখন আমরা বলতে পারি যে আমরা বয়লিং পয়েন্টে পৌঁছেছি। এটা দুভাবে করা যায়। অ্যাকচুয়ালি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে আমরা হিট দিয়ে যেতে পারি, আর তা না হলে আমরা প্রেশার কমিয়ে দিতে পারি। প্রেশার আস্তে 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 কমিয়ে টেম্পারেচার ফিক্স রেখে প্রেশার এমন কমানো যায় যে টেম্পারেচারে অর্ডিনারি প্রেশারে লিকুইড ছিল, প্রেশার কমিয়ে দিয়ে সেই টেম্পারেচারেই সে বয়েল করতে শুরু করলো এবং ভেপার ফেজে যেতে শুরু করলো। কারণ যেহেতু লিকুইড থেকে গ্যাসে যাওয়ার সময় একটা বিরাট ভলিউম চেঞ্জ হয়, তাই প্রেশারের একটা বড় ভূমিকা আছে। লিকুইড থেকে গ্যাসে যাওয়ার টেম্পারেচারটা কী হবে সেটা প্রেশারের উপর অ্যাবসোলুটলি ডিপেন্ড করে। এবং সেই জন্যই এই বয়লিং পয়েন্ট রিপোর্ট করার সময় আমরা অনেক সময় প্রেশারটাকে রিপোর্ট করি, অনেক সময় আমরা নেগলেক্ট করি, কিন্তু অ্যাকচুয়ালি ওটার প্রেশারটা রিপোর্ট করা উচিত যে এত প্রেশারে বয়লিং পয়েন্ট এত। কারণ প্রেশারটা না বললে অর্ডিনারি প্রেশার বলে ধরে নিতে হবে, কিন্তু আমরা যদি রিডিউস প্রেশারে বয়েল করে থাকি তাহলে যে বয়েলিং পয়েন্ট নর্মাল প্রেশারে আসা উচিত তার তুলনায় কম টেম্পারেচারে লিকুইডের বয়েলিং হতে থাকে। সেই জন্য সেফ সাইডে থাকার জন্য সবসময় বয়েলিং পয়েন্ট যখন মেনশন করা হয় তখন প্রেশারটা মেনশন করে দেওয়া উচিত, এবং অতি অবশ্যই মেনশন করা উচিত যদি আমরা অর্ডিনারি প্রেশারে বয়েলিং পয়েন্ট না করে থাকি, রিডিউস প্রেশারে করে থাকি। এটা সলিডের জন্য অত ম্যাটার করে না, কারণ সলিড থেকে যখন আমরা লিকুইডে যাই তখন ভলিউম বাড়ে ঠিকই, কিন্তু লিকুইড থেকে গ্যাসে যাওয়ার জন্য যে পরিমাণ বাড়ে এবং প্রেশারের যে পরিমাণ এফেক্ট সেখানে থাকে তার তুলনায় এটা নেগলিজেবল। এই জন্য মেল্টিং পয়েন্টের সময় আমরা জেনারেলি প্রেশার খুব একটা বলি না। তো মেল্টিং পয়েন্টের ডেফিনেশন হচ্ছে যে টেম্পারেচারে একটা সলিড এবং একটা লিকুইড কোএক্সিস্ট করে, অর্থাৎ সলিড থেকে লিকুইডে কনভার্সনটা হয়, তাকে আমরা বলি ওই সলিডের মেল্টিং পয়েন্ট। এবং যতক্ষণ না পর্যন্ত পুরো সলিডটা মেল্ট করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে ওর মেল্টিং পয়েন্ট কনস্ট্যান্ট থাকবে। সিমিলারলি বয়লিং পয়েন্ট হচ্ছে লিকুইড থেকে ভেপারে যাবে। এখানে আমরা যতক্ষণ না পর্যন্ত পুরো লিকুইডটা বয়েল করে ভেপারে যাচ্ছে ততক্ষণ টেম্পারেচারকে কনস্ট্যান্ট থাকতে দেখব। আমরা কনস্ট্যান্টলি হিট দিয়ে যাচ্ছি, কিন্তু এই হিটটা বেসিক্যালি লিকুইড মলিকুলারগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করছে, এবং যতক্ষণ না পর্যন্ত পুরোটা ভাঙছে, ভেঙে পুরো ভেপারে যাচ্ছে, ততক্ষণ টেম্পারেচার উঠবে না। যদি আমরা বয়েলিংয়ের পর আরও টেম্পারেচার দিতে থাকি তো গ্যাসের টেম্পারেচার পরে বাড়বে, কিন্তু যতক্ষণ লিকুইড এবং গ্যাস একসাথে এক্সিস্ট করছে ততক্ষণ আমরা টেম্পারেচার বাড়তে দেখব না। এবং এটাকে ভেপার প্রেশারের টার্মসে বলা যায়। যেমন আমরা বয়লিং পয়েন্টকে বলতে পারি যে টেম্পারেচার অ্যাট হুইচ দ্য ভেপার প্রেশার অফ দ্য লিকুইড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্যাস দোজ আর ইকুয়াল। এবং যেটা আমি এর আগে বললাম যে বয়লিং পয়েন্ট ইজ ভেরি সাসেপ্টেবল অর সেন্সিটিভ টু দ্য চেঞ্জ ইন প্রেশার। মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে অতটা নয়, কিন্তু বয়লিং পয়েন্টের ক্ষেত্রে যেহেতু ম্যাসিভ চেঞ্জ অফ ভলিউম হয় ফ্রম লিকুইড টু গ্যাস, এবং ভলিউম যেহেতু প্রেশারের ওপরে ডিপেন্ডেন্ট, তাই সেখানে প্রেশার ইজ ক্রিটিক্যাল এবং প্রেশারটা মেনশন করতে হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, একটা রিয়েল লাইফ সিনথেসিস। ধরো টলুইন রয়েছে, টলুইনের মধ্যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মিক্সচার দিয়ে যদি রেখে দেওয়া হয় 35 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং তারপর যদি রিয়াকশান মিক্সচারটাকে আমি ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিই খানিকক্ষণ পরে, তাহলে সেখানে 3টে প্রোডাক্ট তৈরি হয়। বেসিক্যালি এটা একটা নাইট্রেশন রিয়াকশান। NO2+ একটা ইলেকট্রোফাইল যেটা টলুইনের ইলেকট্রন রিচ রিংয়ের মধ্যে ইনক্লুডেড হবে। টলুইনের কার্বনগুলো, রিং কার্বনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইপসো কার্বন, যেখানে মিথাইল থাকে, ইপসো IPSO ইপসো। এই দুটো হচ্ছে অর্থ, এই দুটো হচ্ছে মেটা, আর এইটা হচ্ছে প্যারা। ইপসো সাবস্টিটিউশন জেনারেলি আমরা এই ধরনের সিস্টেমে দেখতে পাই না, অর্থাৎ মিথাইল বেরিয়ে যাবে সেখানে NO2 ঢুকবে এরকম হয় না, কিন্তু অর্থ, মেটা, প্যারা এই সমস্ত জায়গায় তো প্রোটন আছে, সেই প্রোটন বেরিয়ে গিয়ে H+ বেরিয়ে গিয়ে কিন্তু NO2+ ঢুকতে পারে, এবং সেই জন্য এটাকে বলা হয় অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো যদি হয় তাহলে আমরা এখানে দেখব অর্থ
মেটা প্যারা 3 জায়গাতে নাইট্রো ঢুকে অর্থোনাইট্রোটলুইন, মেটানাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন তৈরি হবে এবং এরা ডিফারেন্ট অ্যামাউন্টে তৈরি হবে। অর্থোনাইট্রোটলুইনটা মেজর প্রোডাক্ট, অলমোস্ট 60%, 5% অর্থাৎ খুব মাইনর প্রোডাক্ট হচ্ছে আমার মেটানাইট্রোটলুইন, আর অলমোস্ট 40%-এর কাছাকাছি তৈরি হয় প্যারানাইট্রোটলুইন। এবার একটা 60%-এর কাছে তৈরি হয়েছে, একটা 40%-এর কাছে তৈরি হয়েছে, তার মানে দিস টু আর প্রেজেন্ট ইন সিগনিফিক্যান্ট অ্যামাউন্টস এবং এদেরকে সেপারেট করতে হবে এবং এই দুটোই আমাদের খুব কাজে লাগে ফাংশনালাইজেশন অফ দিস অ্যারোমেটিক রিংয়ের জন্য। সেই জন্য দুটোকে সেপারেট করা খুব জরুরি, পিওর ফর্মে পাওয়াটা খুব জরুরি। কারণ অর্থোনাইট্রোটলুইনের বয়লিং পয়েন্ট হচ্ছে 222 ডিগ্রি সেন্টিগ্রেড, whereas প্যারানাইট্রোটলুইনের বয়লিং পয়েন্ট হচ্ছে 238 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বয়লিং পয়েন্টে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে এবং এদেরকে আমরা ডিস্টিলেশনের মাধ্যমে তফাৎ আলাদা করতে পারি। যদি ডিস্টিল করি একটু কম টেম্পারেচারে বয়লিং পয়েন্ট যেটার কম সেটা আগে বেরিয়ে আসবে, তারপর টেম্পারেচার তুললে যেটার বয়লিং পয়েন্ট বেশি সেটা বেরিয়ে আসবে। কিন্তু জেনারেলি এই যে রিয়াকশানের পর এই সেপারেশনটা কিন্তু ওই 200-র ওপরে টেম্পারেচার তুলে নিয়ে করা হয় না, কারণ এত টেম্পারেচারে মলিকিউলের বয়লিং যেরকম পসিবল, অ্যাট দ্য সেম টাইম মলিকিউল ডিকম্পোজও করে যেতে পারে, বন্ড ভেঙে যেতে পারে। অথচ আমাকে তো সেপারেট করার জন্য এদেরকে বয়েল করাতে হবে, অথচ আমি টেম্পারেচার 200-র উপরে তুলতে চাইছি না। তাহলে আমি কী করব? আমি যেটা বললাম যে তুমি প্রেশার কমিয়ে দিলে বয়লিং পয়েন্ট কমে যাবে। যদি প্রেশার কমিয়ে দাও, রিডিউস প্রেশারে বয়েল করো, তাহলে 200 অবধি যেতে হবে না, তার অনেক আগেই বয়েল করবে এবং সেখানেও কিন্তু দুটো আলাদা আলাদা টেম্পারেচারে বয়েল করবে। অতএব তাদেরকে সেপারেশন করা তখনও পসিবল হবে। তাহলে এটাকে আমরা বলি ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেশার, যেটার আলাদা অ্যাপারেটাস রয়েছে। একটা ভ্যাকুয়াম পাম্পের সঙ্গে ডিস্টিলেশন ফ্লাক্সটাকে যুক্ত করে ফ্লাস্কের মধ্যে ভ্যাকুয়াম তৈরি করা হয় এবং তার ফলে প্রেশার নেমে যায়। এয়ার প্রেশার নেমে যাওয়ার ফলে বয়লিং পয়েন্টও নেমে যায় এবং অনেক কম টেম্পারেচারে এরা বয়েল করতে থাকে এবং এদেরকে সেপারেট করা সম্ভব হয় উইদাউট ডিকম্পোজিশন। মেল্টিং পয়েন্টের ইউটিলিটিটা ঠিক সেপারেশনের জন্য কিন্তু নয়। মেল্টিং পয়েন্টটা ইউজ হয় বেসিক্যালি মলিকুলের পিউরিটিকে চেক করার জন্য। পিওর সলিড সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট খুব শার্প হয়, অর্থাৎ ভীষণ অল্প রেঞ্জ জুড়ে সে মেল্ট করে। মেবি একটা সলিডের মেল্টিং পয়েন্ট আমরা হয়তো রিপোর্ট করছি 161 থেকে 162, তার মানে ওই সলিডকে যদি আমরা প্রপারলি হিট করি তাহলে 161 থেকে 162 এই টেম্পারেচারটা ফিক্স থাকবে এবং তখন সে সলিড থেকে লিকুইডে যাবে। তারপর যদি আমরা আরও হিট করতে থাকি তো 162 পরে বাড়বে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই টেম্পারেচার, যতক্ষণ না পর্যন্ত এই সলিডটা পুরোটা লিকুইডে যাচ্ছে, ওই 161 থেকে 162-র কাছাকাছি এই জায়গাতে টেম্পারেচারটা দাঁড়িয়ে থাকবে। কিন্তু এই যে উইন্ডোটা, এই যে 1 ডিগ্রির উইন্ডোটা, এই ন্যারো উইন্ডোটা পসিবল কেবলমাত্র যদি সলিডটা খুব পিওর হয়। দেখা গেছে যে সলিডের মধ্যে যদি কোনো ইম্পিউরিটি থাকে তো দুটো জিনিস হয়। একটা হচ্ছে তার মেল্টিং পয়েন্ট নেমে যায়, অর্থাৎ এই 161 থেকে 162 যে সলিডের মেল্টিং পয়েন্ট, তার মধ্যে যদি আমরা ফরেন কোনো সাবস্টেন্স দিয়ে দিই, কন্টামিনেন্ট কিছু দিয়ে দিই, অন্য কোনো অর্গ্যানিক কম্পাউন্ড বা কিছু দিয়ে দিই, তার মেল্টিং পয়েন্ট 160-এর ওপরেও হতে পারে, কিন্তু দেখা যাবে যে ওই মিক্সচারটার মেল্টিং পয়েন্ট কিন্তু 160-এর নিচে হবে। অর্থাৎ একটা মিক্সচারে দুটো কম্পাউন্ডের মধ্যে যেটা লো মেল্টিং, মিক্সচারের মেল্টিং পয়েন্ট তার থেকেও নিচে হবে। এটা একটা, যেটা আগে 160-এ মেল্ট করছিল সেটা এখন আর 160-এ মেল্ট করবে না, লোয়ার টেম্পারেচারে মেল্ট করবে। আর ইমপিওর কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট শার্প হয় না, সে অনেকটা ব্রড রেঞ্জ জুড়ে মেল্ট করে। তখন হয়তো দেখা যাবে যে 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওই মিক্সচারটা মেল্ট করছে, অথচ পিওর কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট লিটারেচারে রিপোর্ট করা আছে 161 থেকে 162। তুমি সাসপেক্ট করছো যে ওই মিক্সচারে তোমার ওই কম্পাউন্ডটা আছে, কিন্তু ওটা যে মিক্সচার নাকি ওটা পিওর কম্পাউন্ড সেটা বোঝার জন্য তুমি জাস্ট একটা কুইকলি মেল্টিং পয়েন্ট ডিটারমিন করলে। যদি দেখা যায় যে 161 থেকে 162 মেল্ট করছে, তার মানে কম্পাউন্ড পিওর। কিন্তু যদি দেখা যায় যে সেটা 90 ডিগ্রিতে মেল্ট করে গেছে এবং সেটা অনেকটা রেঞ্জ জুড়ে মেল্ট করছে, তাহলে তুমি নিশ্চিতভাবে বলতে পারো যে ওর মধ্যে কন্টামিনেন্ট আছে এবং তোমাকে পিউরিফিকেশনের দিকে যেতে হবে। যেমন আমরা এখানে একটা প্রবলেম দিয়েছি, 4-নাইট্রোফেনল, এই কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 114 ডিগ্রি সেন্টিগ্রেড। একে যদি আমরা 60% নাইট্রিক অ্যাসিড মানে
সেখানে বাকিটা জল আছে। এটা 60% নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে এখান থেকে 2,4 ডাইনাইট্রোফেনল তৈরি হয়, আরেকটা নাইট্রেশন রিয়াকশান। রিংয়ের ভেতরে অলরেডি একটা নাইট্রো গ্রুপ ছিল প্যারা পজিশনে উইথ রেসপেক্ট টু ওইচ, এবার অর্থ পজিশনে উইথ রেসপেক্ট টু ওইচ একটা সেকেন্ড নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউসড হয়েছে। ঘটনাচক্রে তারও মেল্টিং পয়েন্ট 114°C। দুটোরই রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুটোরই মেল্টিং পয়েন্ট হচ্ছে 114°C। সো রিয়াকশানকে তুমি জলে টলে ঢেলে ওয়ার্কআপ করেছো, অ্যাসিডকে নিউট্রালাইজ করেছো জলে ঢেলে ইত্যাদি, পিউরিফাই করেছো, তোমার হাতে একটা সলিড প্রোডাক্ট আছে। এবার এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট নাকি রিয়াক্ট্যান্ট, সেটা মেল্টিং পয়েন্টের থ্রু দিয়ে আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এইটা তুমি একটু ভেবে দেখো। আমাদের ডিসকাশন সামনের দিকে এগিয়ে যাক। যে ফ্যাক্টরগুলো মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টকে কন্ট্রোল করে সেগুলো মোটামুটি তিনটে। একটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস, একটা হচ্ছে এফেক্টিভ সারফেস এরিয়া অফ দ্য মলিকিউল, আর একটা হচ্ছে মলিকুলার সিমেট্রি। এই যে ফ্যাক্টরগুলো, এইগুলোকে আমরা একটা একটা করে দেখি এবং কীভাবে তারা মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টকে এফেক্ট করে সেটা চেক করি। তো ইন্টারমলিকুলার ফোর্সেস কী জিনিস? ইউপ্যাক সেটাকে ডিফাইন করে বাই সেইং দ্যাট the attractive or repulsive forces between molecular entities other than those due to bond formation or to the electrostatic interaction of ions or of ionic groups with one another or with neutral molecules. এর মানেটা কি? মানে হচ্ছে দুটো মলিকিউলের মধ্যে বা একই মলিকিউলের দুটো জায়গার মধ্যে, যদি একই মলিকিউলের দুটো জায়গার মধ্যে হয় তাহলে ইন্ট্রামলিকিউলার নন কোভ্যালেন্ট ফোর্স হবে। আর যদি ইন্টারমলিকিউলার নন কোভ্যালেন্ট ফোর্সের কথা বলি, বা যেটাকে আমরা শর্টলি ইন্টারমলিকুলার ফোর্স বলে থাকি, সেটা ইমপ্লাই করে দুটো মলিকিউলের মধ্যে এমন অ্যাট্রাকশান যাদের নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড নেই এবং মলিকিউল দুটোর মধ্যে কোনোটাই আয়ন নয়, বা আরেকটা মলিকিউলের একটা আয়নিক গ্রুপের সাথে অন্য আরেকটা মলিকিউলের আয়নিক গ্রুপের ইন্টারাকশান, সেইটাকে বাদ দেওয়া হয়। ইউপ্যাক সেগুলোকে ইন্টারমলিকুলার ফোর্স বলে রেকগনাইজ করে না। এবং এই ডেফিনেশনটাকে যদি আমরা ধরে এগোই যে এই কোভ্যালেন্ট বন্ডের ইন্টারাকশান এটা বাদ যাবে, আয়নিক গ্রুপের সাথে আয়নিক গ্রুপের ইন্টারাকশান এটা বাদ যাবে, আয়নিক গ্রুপের সাথে নিউট্রাল মলিকিউলের ইন্টারাকশান এটা বাদ যাবে, তাহলে সেগুলো বাদ দিয়ে দুটো মলিকিউলের মধ্যে যদি কোনো ফোর্স অফ অ্যাট্রাকশান বা রিপালশান থাকে, তাহলে তাকে আমরা বলবো ইন্টারমলিকুলার ফোর্সেস, বা আমরা বলবো ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। যখন ভ্যান ডার ওয়ালস ফোর্স কথাটা বলা হয় তখন কিন্তু মাথায় রাখবে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশানও হতে পারে, ভ্যান ডার ওয়ালস রিপালশানও হতে পারে। এবং যদি সেটা একই মলিকিউলের মধ্যে হয় তাহলে আমরা সেটাকে ইন্ট্রামলিকুলার নন কোভ্যালেন্ট ফোর্স বলি। ইন্টারমলিকুলার ফোর্স বলতে বা ইন্ট্রামলিকুলার ফোর্স বলতে আমরা জেনারেলি নন কোভ্যালেন্ট ফোর্সের কথা বলছি, তার মানে আয়নগুলোকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি এবং কোভ্যালেন্ট বন্ডকেও আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ দুটো মলিকিউল যদি নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তাহলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স সেটা বলে আমরা মানি না। এগুলো সবই নন কোভ্যালেন্ট ফোর্স। এবং এই ইন্ট্রামলিকিউলার একটা রিপালসিভ নন কোভ্যালেন্ট ফোর্স, এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি রেজোন্যান্স পড়ার সময়, ডাইপোল মোমেন্ট পড়ার সময়। সেটা হচ্ছে স্টেরিক এফেক্ট, যেখানে একই মলিকিউলের দুটো পার্ট, তাদের ইলেকট্রন ডেন্সিটি ঘটনাচক্রে স্ট্রাকচার এরকম যে তারা একে অপরের ঘাড়ে এসে পড়ছে এবং তার ফলে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে এবং তার ফলে মলিকিউলটা এমন কোনো একটা ফর্ম অ্যাডপ্ট করার চেষ্টা করছে যাতে ওই স্টেরিক হিন্ড্রেন্সটা মিনিমাইজড হয়। তাহলে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের অ্যাকচুয়ালি 3 রকমের ভ্যারিয়েশন আছে। একটা হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স, একটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশান, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এবং এই তিনটে ফোর্সের ম্যাগনিটিউড একরকমের নয়। ডিসপারশন ফোর্স হচ্ছে সবচেয়ে উইক, ডাইপোল ডাইপোল হচ্ছে তার থেকে একটু স্ট্রং, আর হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এদের মধ্যে সব থেকে স্ট্রং। তো ডিসপারশন ফোর্স জিনিসটা কি?
এটাকে লন্ডন ফোর্স বলা হয়, কারণ এটা ফিজিক্যাল কেমিস্ট ফ্রিচ লন্ডন এটা প্রথম ডেসক্রাইব করেছিলেন থিওরিটিক্যালি, এবং ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি অ্যাট্রাকটিভ ফোর্সেস বিটুইন নন পোলার অর অ্যাপোলার মলিকিউলস, যেটা তৈরি হয় ওই মলিকুলগুলোর পোলারাইজেবিলিটি থেকে। পোলারাইজেবিলিটি তাহলে কী জিনিস? পোলারাইজেবিলিটি ইজ দ্য ease of distortion of the electron density or electron cloud of a molecule by a charged species or a dipole that is very near to that non-polar molecule. যেটা আমরা আগেও বলেছি যে একটা নন পোলার মলিকিউলের যে সিমেট্রিক্যাল ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, সেই ইলেকট্রন ডিস্ট্রিবিউশনকে নাড়ানো যেতে পারে বা পার্ট আপ করা যেতে পারে যদি তুমি তার পাশে একটা আয়ন কিংবা ডাইপোলকে নিয়ে আসো বা একটা ইউনিট চার্জকে নিয়ে আসো। এই ইলেকট্রন ডেন্সিটি কতটা ডিস্টার্বড হবে কাছাকাছি আসা চার্জের প্রেজেন্সে, দ্যাট ইজ কন্ট্রোলড বাই পোলারাইজেবিলিটি। যদি পোলারাইজেবিলিটি বেশি হয় তাহলে ডিস্টরশন বেশি হবে, যদি পোলারাইজেবিলিটি কম হয় তাহলে ডিস্টরশন কম হবে। অর্থাৎ মলিকিউলের পোলারাইজেবিলিটি যদি বেশি হয় তাহলে ডিসপারশন ফোর্সও বেশি হবে। কিন্তু ডিসপারশন ফোর্স জিনিসটা কী অ্যাকচুয়ালি, সেটা অ্যারাইজ করে কী করে? এটাকে আমরা আরও স্পেসিফিক্যালি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন বলে ডিসক্রাইব করতে পারি। ধরে নাও দুটো মলিকিউল আছে, একটা মলিকিউল এ একটা মলিকিউল বি, বোথ অফ হুইচ আর নন পোলার, এবং তারা র্যান্ডামলি একে অপরকে অ্যাপ্রোচ করছে। টু ডেসক্রাইব দ্যাট, স্কিমেটিক্যালি ডেসক্রাইব দ্যাট দিস মলিকিউলস আর নন পোলার, আমি ইচ্ছাকৃতভাবে এদেরকে স্ফেরিক্যাল করে এঁকেছি যাতে তোমার মনে হয় যে কোনো পার্টিকুলার দিকে কোনো চার্জের অ্যাকিউমুলেশন বা ডেফিসিয়েন্সির বায়াস নেই। হাউএভার এই যে পিকচারটা দেয়া হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা মলিকিউলের জন্য অ্যাভারেজ পিকচার, দ্যাট ডাজ নট সে যে এদের মধ্যে ইলেকট্রনের ফ্লাকচুয়েশান হয় না, এবং সেই ফ্লাকচুয়েশানটা কিন্তু র্যান্ডাম এবং স্পন্টেনিয়াস। তার জন্য বাইরে থেকে কোনো তোমাকে চার্জও আনতে হবে না, কোনো ডাইপোলও আনতে হবে না। অর্থাৎ এরকম সিচুয়েশান হতে পারে যে এরা যখন নিজেদের মধ্যে র্যান্ডামলি দৌড়দৌড়ি করতে খুব কাছাকাছি চলে এসছে, তখন হঠাৎ করেই এই মলিকিউল এটা তার ইলেকট্রন ডিস্ট্রিবিউশন চেঞ্জ করলো, এবং চেঞ্জ করার ফলে সেখানে একটা ডাইপোল তৈরি হলো। এই ডাইপোলটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, কারণ এটা খুব অল্প সময়ের জন্য থাকে এবং একটু পরেই ভ্যানিশ করে যায়। হাউএভার এই ডাইপোল যতক্ষণ থাকে ততক্ষণ তার পাশের মলিকিউলের পোলারাইজেবিলিটির উপর নির্ভর করে সেই মলিকিউলকে পোলারাইজ করার ক্ষমতা ওই ডাইপোলের আছে। অর্থাৎ মলিকিউল বিটা, যার নাকি স্ফেরিক্যাল ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ছিল, সে এই ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলটাকে সেন্স করে এবং নিজের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনকে রিডিস্ট্রিবিউট করে, ডেন্সিটিকে রিডিস্ট্রিবিউট করে এমনভাবে যাতে দুটো মলিকিউলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে এবং সিস্টেমটা স্টেবিলাইজড হয়। অর্থাৎ এখানে আরেকটা ব্লু ডাইপোল তৈরি হলো, এবং এমনভাবে তৈরি হলো যাতে এই ডাইপোলের পজিটিভ এন্ড আর এই ডাইপোলের নেগেটিভ এন্ড তারা একে অপরের কাছাকাছি আসে এবং এখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হলো। তাহলে এই যে ব্লু ডাইপোলটা তৈরি হয়েছে, এই ব্লু ডাইপোলটা কিন্তু ইনডিউস ডাইপোল, আর রেড ডাইপোলটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল আগে তৈরি হয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হওয়ার পরে ব্লু ডাইপোল অর্থাৎ ইনডিউস ডাইপোল তৈরি হয়েছে। সো দ্য ইনডিউস ডাইপোল ইজ ইনডিউসড অ্যাজ এ রেসপন্স টু দ্য রেড ডাইপোল। সো বির ইনডিউস ডাইপোল তৈরি হয়েছে এবং এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এই যে অ্যাট্রাকশনটা, তার মানে এই দুটো বেসিক্যালি নন পোলার মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন। এখানে পার্মানেন্ট কোনো ডাইপোল কোনো সময়ই ছিল না। ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল একটা অন্য ডাইপোলকে ইনডিউস করেছে এবং তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। এটাকে আমরা বলে থাকি ডিসপারশন ফোর্স, লন্ডন ডিসপারশন ফোর্স। খুব ক্যাজুয়ালি এই জিনিসটাকে অনেক সময় ভ্যান্ডার ওয়ালস ফোর্সও বলে, যদিও ভ্যান্ডার ওয়ালস ফোর্স বলতে আমরা ইনফ্যাক্ট ডাইপোল ইন্টারাকশান এবং আমাদের হাইড্রোজেন বন্ডিং সবইকেই ধরি, কিন্তু অনেক সময় অনেক জায়গাতে এই জিনিসটাকেই ভ্যান্ডার ওয়ালস ফোর্স বলা হয়। নন পোলার মলিকিউলদের মধ্যে হঠাৎ করে তৈরি হওয়া টেম্পোরারি ডাইপোল এবং সেই ডাইপোলের রেসপন্সে তৈরি হওয়া ইনডিউস ডাইপোলের ইন্টারাকশানকে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই মলিকিউলে এই ব্লু ডাইপোলটা যতটা তৈরি হবে, যদি বেশি ডাইপোল তৈরি হয় তাহলে অ্যাট্রাকশান বেশি হবে, আর যদি কম ডাইপোল তৈরি হয় তাহলে অ্যাট্রাকশান কম হবে।
এখানে একটা কার্টুনের মাধ্যমে আমি এটাকে দেখানোর চেষ্টা করেছি, যেটা আমি এখানে একটা স্কিমেটিকের মাধ্যমে দেখিয়েছি, সেখানে এটা একটা কার্টুনের মাধ্যমে দেখিয়েছি। এই ছবিটা বেসিক্যালি লাউডনের যে অর্গ্যানিক কেমিস্ট্রির বই আছে, জি মার্ক লাউডন, পার্ডিউ ইউনিভার্সিটির প্রফেসর এবং বিখ্যাত অর্গ্যানিক কেমিস্ট্রির বইয়ের লেখক, তার বই থেকে এই ছবিটা কালেক্ট করা। তো এখানে উনি দুটো পেন্টেন মলিকিউলকে নিয়েছেন, যারা বেসিক্যালি নন পোলার মলিকিউল, কারণ তাদের মধ্যে কোনো স্ট্রং ডাইপোল নেই। তো এরা দুজনে ফ্লোট করতে করতে র্যান্ডামলি একে অপরের কাছে এসেছে এবং এই অবস্থায় তারা আছে। এই যে ঘটনাটা না ন্যানো সেকেন্ড টাইম স্কেলে ঘটছে, অর্থাৎ 10⁻⁻৯ সেকেন্ড তারা একে অপরের কাছাকাছি থাকবে। তো তুমি বলতেই পারো যে 10⁻⁹ সেকেন্ড তো কতটুকুনি থাকছে, কিন্তু এই যে ডাইপোল ইনডিউসড হবে, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হবে এবং তারপর যে ডাইপোল ইনডিউসড হবে, এইটার টাইম স্কেলটা ওই 10⁻⁹ সেকেন্ডের থেকেও অনেক ছোট। এরা যখন এই যতটুকুনি সময় এরা পাশাপাশি আছে, তার মধ্যেই এর একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হয়েছে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ম্যাপ দিয়ে দেখছি এই জায়গাতে পজিটিভ হয়েছে এবং এই জায়গাটা নেগেটিভ হয়েছে। অবভিয়াসলি এখানে একটা ডাইপোল তৈরি হয়েছে। এই ডাইপোলটাকে এই নন পোলার সেকেন্ড পেন্টেন মলিকিউলটা সেন্স করছে এবং সে তার নিজের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে ফেলছে এমনভাবে যাতে এই যে ডাইপোলটা ইনডিউসড হলো ইন রেসপন্স টু দিস ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, তাতে এর পজিটিভ এন্ড আর এর নেগেটিভ এন্ড কাছাকাছি থাকে, বা এই নেগেটিভ এন্ড আর এর পজিটিভ এন্ড কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। এই ঘটনাটা ঘটছে ফেমটোসেকেন্ড স্কেলে। অ্যান্ড ফেমটোসেকেন্ড মানে হচ্ছে 10⁻⁻15 সেকেন্ড। তুমি যদি ন্যানো সেকেন্ডের কথা বলো, তো ন্যানো সেকেন্ড ইজ ইনফ্যাক্ট টু আ ফেমটোসেকেন্ড ফেনোমেনন, ন্যানো সেকেন্ড ইজ লাইক ইটার্নিটি। যে ঘটনা 10⁻⁻15 সেকেন্ড ঘটতে সময় লাগে 10⁻⁻15 সেকেন্ড, সেই ঘটনা ঘটার জন্য যদি তুমি 10⁻⁹ সেকেন্ড তাকে সময় দাও, ফেমটো মানে 10⁻⁻15, ন্যানো মানে 10⁻⁹, তো 10⁻⁹ সেকেন্ড যদি দুটো মলিকুল পাশাপাশি থাকে, অথচ তাদের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হতে এবং সেই ডাইপোলের রেসপন্সের ইনডিউস ডাইপোল তৈরি হতে যদি ফেমটোসেকেন্ড টাইম লাগে, তাহলে ন্যানো সেকেন্ডটা তার কাছে একটা বিরাট বড় সময় এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে অপারেট করানোর জন্য। এবং যখন এই অ্যাট্রাকশন হয়ে গেল, তারপরে আবার তারা কিন্তু উইদিন এ ন্যানো সেকেন্ড দে উইল ফ্লোট অ্যাপার্ট। বাট যতক্ষণ তারা কাছাকাছি ছিল ততক্ষণ তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে গেছে এবং সেটা অনেকটা জায়গা জুড়ে কাজ করেছে। সো দিস পিকচার অলসো ডেমনস্ট্রেটস টু ইউ যে এই জিনিসের সারফেস এরিয়া যত বেশি হবে তত কিন্তু এর অ্যাট্রাকটিভ ফোর্স বাড়বে। এবং আমরা একটু আগে পোলারাইজেবিলিটির কথা বলেছি, যে পোলারাইজেবিলিটি যত বেশি হবে তত তত অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়বে, কারণ ইনডিউসড ডাইপোলটা তত স্ট্রঙ্গার হবে। নাও এর সাথে বয়লিং পয়েন্টের কী সম্পর্ক, আর পোলারাইজেবিলিটি কী দিয়ে কন্ট্রোল হয়? পোলারাইজেবিলিটি বেসিক্যালি কন্ট্রোল হয় দুটো জিনিস দিয়ে। একটা হচ্ছে যত বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে তত তার পোলারাইজেবিলিটি বেশি, তার কারণ যত বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে তত নিউক্লিয়ার চার্জের ওই ধরনের ইলেকট্রনের ওপরে বা চার্জ ডিস্ট্রিবিউশনের ওপরে কন্ট্রোলটা কম থাকবে এবং তার ফলে বাইরে থেকে আসা কোনো একটা ডাইপোল বা কোনো একটা চার্জ সেই ইলেকট্রন ডিস্ট্রিবিউশনকে পার্টার্ব করতে বেশি পার্টার্ব করতে পারবে, মোর ইজিলি পার্টার্ব করতে পারবে, হুইচ ইজ বেসিক্যালি ট্রান্সলেটেড টু মোর পোলারাইজেবল সিস্টেমস। এবং অ্যাট দ্য সেম টাইম ওই ইলেকট্রনগুলোর ডিস্ট্যান্স নিউক্লিয়াস থেকে যত বেশি হবে বা নিউক্লিয়ার চার্জ থেকে যত বেশি হবে, তত ওই নিউক্লিয়ার চার্জের কন্ট্রোল ওভার দোজ রিমোট ইলেকট্রনস কম হবে এবং সেই ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন চেঞ্জ করা বাইরে থেকে আসা কোনো একটা ফরেন এজেন্টের পক্ষে ইজিয়ার হবে। সো গ্রেটার দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড remoter those electrons, higher is the polarizability. তো পোলারাইজেবিলিটি বেশি হলে কী হবে? পোলারাইজেবিলিটি বেশি হলে তার সাথে ডাইপোল মোমেন্ট, তার সাথে বয়লিং পয়েন্টের সম্পর্কটা কোথায়? সম্পর্কটা খুব লিনিয়ার, খুব পরিষ্কার, যে আমি যদি পোলারাইজেবিলিটি বাড়িয়ে দিই
তাহলে ইনডিউস ডাইপোলটা বেশি হবে। যেমন আমরা জানি যে CF বন্ড আর CI বন্ডের মধ্যে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আয়োডিনের সাইজ অনেক বড়, আয়োডিনের ইলেকট্রনরা ফ্লুরিনের নিউক্লিয়াস থেকে যত দূরে থাকে আয়োডিনের ইলেকট্রন আরও অনেক বেশি দূরে থাকে। ফ্লুরিনে যে কটা ইলেকট্রন আছে আয়োডিনে তার থেকে বেশি সংখ্যক ইলেকট্রন আছে। তো গ্রেটার দ্য নাম্বার অফ ইলেকট্রনস as well as remoter the electrons, higher is the polarizability. So CI বন্ডের polarizability CF বন্ডের polarizability থেকে বেশি হবে, এটা এক্সপেক্টেড। কিন্তু হয়ে লাভ কি? লাভ এইটাই যে পাশে যদি কোনো ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হয় তাহলে ওই মোর পোলারাইজেবল মলিকিউলের ওপরে না বেশি ইনডিউস ডাইপোল তৈরি হয়, এবং বেশি ইনডিউস ডাইপোল তৈরি হওয়া মানে ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল এবং ইনডিউস ডাইপোলের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি হয়। আর ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন যত বেশি হবে তত সেই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশানকে ছাড়িয়ে দুটো মলিকিউলকে আলাদা করতে, সেটা তুমি সলিড থেকে ভেপারেই যাও আর ভেপার থেকে লিকুইডেই যাও, তোমার পরিশ্রম বেশি হবে, এনার্জি বেশি হবে, এনার্জি বেশি দিতে হবে। এনার্জি বেশি দিতে হবে মানে থার্মাল এনার্জি বাড়াতে হবে। থার্মাল এনার্জি বাড়ানোর উপায় হচ্ছে বাইরে থেকে হিট দেওয়া, তার মানে আরও বেশি সংখ্যক হিট দিতে হবে, বেশি মাত্রায় হিট দিতে হবে, বেশি কোয়ান্টিটিতে হিট দিতে হবে। তো বেশি হিট দিলে তার মানে হচ্ছে কোনো একটা মলিকিউল, কোনো একটা স্যাম্পল কালেকশন অফ মলিকিউলস, সেখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান যদি বেশি হয়, আমি যদি ধরে নিই যে কেবলমাত্র ডিসপারশন ফোর্সই অপারেট করছে, যে কোনো একটা পেয়ার অফ মলিকিউল XX তাদের মধ্যে ডিসপারশন ফোর্স যদি আরেকটা পেয়ার অফ মলিকিউল YY এদের মধ্যে থেকে বেশি হয়, তাহলে XX সেপারেট করার জন্য বেশি এনার্জি দিতে হবে, XS এর বয়লিং পয়েন্ট বেশি হবে YY এর থেকে। ডিসপারশন ফোর্স কাদের জন্য কাজ করে? অ্যাকচুয়ালি সবার জন্য কাজ করে, কিন্তু যে সমস্ত মলিকিউলের ডাইপোলার অ্যাট্রাকশান আছে, যেহেতু ডাইপোলার অ্যাট্রাকশান বা ডাইপোলার অ্যাট্রাকশানের একটা স্পেশাল ভ্যারিয়েশন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, সেই সমস্ত জিনিসগুলো যেহেতু অনেক স্ট্রঙ্গার ডিসপারশন ফোর্সের তুলনায়, তাই আমরা মোটামুটি নন পোলার মলিকিউলদের জন্য ডিসপারশন ফোর্সকে বেশি গুরুত্ব দিই, কারণ তাদের আর কিছু নেই, কোনো ডাইপোলার অ্যাট্রাকশান বা এই হাইড্রোজেন বন্ডিং এসব কিছু থাকে না। যেমন হাইড্রোজেন, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন সব নন পোলার মলিকিউল, এবং একটা মিথেনের সাথে আরেকটা মিথেনের যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে সেটা পিওরলি ডিসপারশন। তো আমরা জানি যে ডিসপারশন ফোর্স তার মানে অ্যাকচুয়ালি পোলারাইজেবিলিটির উপর নির্ভর করবে, এবং পোলারাইজেবিলিটি ইজ বেসিক্যালি ডিপেন্ডেন্ট আপন দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস। তো আমরা যদি এরকম একটা সিরিজ নিই, ধরো পেন্টেন, হেক্সেন, হেপটেন, ডেকেন, 5টা 6টা 7টা 10টা কার্বন এরকম করে আমরা যদি নিয়ে যাই, তার নাম্বার অফ ইলেকট্রনস তো ক্রমাগত বাড়ছে, মলিকুলার মাস বাড়ছে মানে নাম্বার অফ ইলেকট্রনসও বাড়ছে। এখানে অ্যাকচুয়ালি সারফেস এরিয়াও বাড়ছে, কিন্তু আমরা এখানে সেটা আলোচনা করছি না। আমাদের এখানে আলোচনার বিষয়টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, সাইজ অ্যাজ ওয়েল অ্যাজ মাস। তো বয়লিং পয়েন্ট বাড়ার কথা, কারণ একটা পেন্টেন মলিকুল আর একটা পেন্টেন মলিকুলের সাথে যতটা অ্যাট্রাকশানে আসবে, একটা হেক্সেন আরেকটা হেক্সেনের সাথে তার থেকে বেশি অ্যাট্রাকশানে আসবে, একটা হেপটেন আরেকটা হেপটেনের সাথে আরও বেশি অ্যাট্রাকশানে আসবে, এবং একটা ডেকেন আরেকটা ডেকেনের সাথে আরও বেশি অ্যাট্রাকশানে আসবে। সো we expect and we actually see that there is a steady increase in the boiling point of these hydrocarbons. As the molecular weight increases, dispersion force also increases and boiling point also increases. Similar is the case with benzene. তারপরে তার উপরে একটা মিথাইল গ্রুপ বসিয়ে আমরা টলুইন, দেন couple of methyls metaxylene, then 3 methyls mesitylene, ক্রমাগত মলিকুলার ওয়েট বাড়ছে, ডিসপারশন ফোর্স বাড়ছে এবং বয়লিং পয়েন্ট ইনক্রিজ করছে। So this is how the molecular weight controls the dispersion. We will talk about the surface effect of surface area a bit later, but let's first discuss the second type of interaction, which is the dipole-dipole interaction. The London dispersion force হচ্ছে attraction between fluctuating temporary dipoles and dipoles induced by those temporary dipoles. But যাদের যেসব মলিকিউলের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে তাদের জন্য মোর ইম্পর্ট্যান্ট ইন্টারাকশান হচ্ছে ডাইপোল-ডাইপোল ইন্টারাকশান। ইট ইজ নট টু সে যে ডিসপারশন ফোর্স তাদের ক্ষেত্রে কাজ করে না, কিন্তু ডিসপারশন ফোর্স যেহেতু ইজ কাইন্ড অফ নট ভেরি স্ট্রং with respect to the dipolar attractions, so molecules which have permanent dipole moments, in those cases we are mostly concerned about the dipolar attraction or repulsion.
তো ধরা যাক দুটো কম্পাউন্ড নিয়েছি, একটা হচ্ছে ডাইমিথাইল ইথার মিথক্সি মিথেন, আর একটা হচ্ছে প্রোপেন। এদের তো মলিকুলার ওয়েট তো মোটামুটি একই রকম, মলিকুলার ওয়েট দুজনের কাছাকাছি আছে, খুব একটা তফাৎ নেই। এখানে CH3 আছে, এখানে CH3, এখানেও দুটো CH3, মাঝখানে অক্সিজেন মানে 16, আর এখানে হচ্ছে CH2, তার মানে 12 + 2 14। সো বেসিক্যালি দে হ্যাভ দ্য সেম মলিকুলার ওয়েট, ভেরি ক্লোজ মলিকুলার ওয়েট, but they have widely different boiling points. One molecule, the methoxymethane, that sample boils at -23 degrees centigrade, whereas propane at -42 degrees centigrade. So this boiling point is significantly lower. তার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে not van der Waals force. I mean, when I say van der Waals force, I mean the London dispersion force. It is the dipolar attraction that can operate between two methoxymethane molecules, because methoxymethaneর পার্মানেন্ট ডাইপোল আছে, অ্যান্ড দি অ্যাবসেন্স অফ দি ডাইপোলার অ্যাট্রাকশন ফর প্রোপেন, যার নাকি ডাইপোল অলমোস্ট জিরোর কাছে। তো সেটাও আমি এখানে একটা কার্টুন দিয়ে দেখিয়েছি। এই একটা মলিকিউল আছে, একটা তোমার ডাইমিথাইল ইথার, যার মিউ হচ্ছে 1.31 ডিবাই, অ্যান্ড বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন অ্যান্ড ইউ হ্যাভ লোন পেয়ার ইলেকট্রন ডেন্সিটি হিয়ার, সো দ্য ডাইপোল অফ দিস মলিকিউল উইল বি লাইক দ্যাট, যেটা আমি এখানে এরকম করে দেখিয়েছি। ইপিএমে বোঝাও যাচ্ছে যে লাল জায়গাটায় হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, আর এইসব জায়গায় ইলেকট্রন ডেন্সিটি কম আছে। বাট ইন কেস অফ প্রোপেন এই ধরনের practically there is no charge separation, so the electron distribution is very even, mu is very very low. তো তুমি যদি এই দুটো মলিকিউলকে এরকমভাবে পাশাপাশি রাখো, দুটো ডাইমিথাইল ইথারকে উল্টো করে, যাতে একটার ডাইপোল আর একটার ডাইপোলের সঙ্গে এই দিকে পজিটিভ নেগেটিভ, এই দিকে নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশানে আসতে পারে, তো তাহলে সেখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এবং দুটো ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের ডাইপোলার অ্যাট্রাকশান তৈরি হতে পারে, দুটো প্রোপেনের মধ্যে সেই ধরনের ডাইপোলার অ্যাট্রাকশান তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুটো প্রোপেন মলিকিউলের মধ্যে কেবলমাত্র লন্ডন ডিসপারশন ফোর্স কাজ করবে, যেটা নাকি কনসিডারেবলি উইকার কম্পেয়ার টু দ্য ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন টু ডাইমিথাইল ইথার, যেটা হচ্ছে ডাইপোলার অ্যাট্রাকশন। দ্যাট ইজ ওয়াই despite having almost same molecular weight and same shape, these two molecules have widely different boiling points. এটাকে আরও বাড়ানো যায়, যেমন আমরা এই সিরিজটা দেখছি, ধরো বিউটেন, মিথক্সি ইথেন, প্রোপানল বা প্রোপিওনালডিহাইড এবং প্রোপান-2-ওন বা প্রোপানোন। প্রোপান-2-ওন বলার মানে হয় না, প্রোপানোন বললেই হয়, হুইচ ইজ অ্যাসিটোন অবভিয়াসলি। তো এই তিনটে মলিকিউলের প্রত্যেকের কনসিডারেবল ডাইপোল মোমেন্ট আছে, এবং ডাইপোল মোমেন্ট এটার যা, তার তুলনায় এটার একটু বেশি, এর আরেকটু বেশি, এবং এর ডাইপোল মোমেন্ট প্রায় নেই, জিরো বলেই ধরা যেতে পারে। তো এর ক্ষেত্রে ডমিন্যান্ট ফোর্স অফ অ্যাট্রাকশন, দি অনলি ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ লন্ডন ডিসপারশন ফোর্স। আর এদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে লন্ডন ডিসপারশন ফোর্স আছে, বাট অ্যাট দ্য সেম টাইম মোর ডমিন্যান্ট ফোর্স হচ্ছে ডাইপোল ডাইপোল। এবং যেহেতু লেফট থেকে রাইট, মিথক্সি ইথেন থেকে প্রোপান-2-ওন বা প্রোপানোনের দিকে আমরা ডাইপোল মোমেন্ট ক্রমাগত বাড়াচ্ছি, তাহলে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনও ক্রমাগত বাড়ছে। সো এই তিনটের বয়েলিং পয়েন্ট এইটার বয়েলিং পয়েন্টের থেকে কনসিডারেবলি বেশি, এবং তার মধ্যে আবার আমরা লেফট টু রাইট যত যাচ্ছি তত ডাইপোল মোমেন্ট বাড়ছে। জেনারেলি আইসোমেরিক অ্যালডিহাইডগুলোর বয়েলিং পয়েন্ট আমাদের করেসপন্ডিং কিটোনদের বয়েলিং পয়েন্টের থেকে কম হয়, কিটোনরা মোর হায়ার বয়েলিং হয়। একটা কারণ ডাইপোল মোমেন্ট তো বটেই, আবার অ্যাট দ্য সেম টাইম এখানে একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচারেরও ব্যাপার রয়েছে। অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস স্ট্রাকচার ইজ মোর সিমেট্রিক্যাল দ্যান দিস ওয়ান, অ্যান্ড দ্যাট সিমেট্রিক অ্যাসপেক্ট উইল বি ডিসকাসড লেটার অন। সো যে সমস্ত মলিকিউলের মধ্যে ডাইপোলার অ্যাট্রাকশান খুব স্ট্রং, তাদের বয়েলিং পয়েন্টও অত্যন্ত বেশি। প্রোপেন, ডাইমিথাইল ইথার, মিথাইল ক্লোরাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোনাইট্রাইল, all of them have same, almost very close molecular weight. In fact, acetonitrile molecular weight is in fact even lower, but dipole moment is so much higher, CH3CN, কারণ সায়ানাইডের ইলেকট্রন উইথড্রয়িং -I, -R এফেক্ট আছে, যদিও -R এখানে কাজ করতে পারবে না, কিন্তু স্ট্রংলি -I। তো 3.9 ডিবাই, এখানে এটা 0.1 ডিবাই। সো এর বয়েলিং পয়েন্ট হচ্ছে ইন কেলভিন 231, আর এর বয়েলিং পয়েন্ট হচ্ছে 355। সো মোর পোলার দ্য মলিকিউল ইজ, higher is the dipolar attraction between those two, between
a molecule of the same type, higher is the boiling point. তার কারণ ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, তো সেখানে চার্জ কতটা আছে তার উপরে নির্ভর করে। চার্জ যত বেশি থাকবে অ্যাট্রাকশন তত বেশি হবে, তো ডাইপোল যত স্ট্রং হবে চার্জ তত বেশি থাকবে এবং অ্যাট্রাকশন বেশি হবে, এবং অ্যাট্রাকশন বেশি হলে তাদেরকে ছাড়াতে কষ্ট হবে, তো বয়লিং পয়েন্ট বেশি হবে। এবং সেইখান থেকে আরেকটা জিনিসও আসে, সেটা হচ্ছে যে আইসোমেরিক কম্পাউন্ডের মধ্যে যদি দুটো এরকম ডায়াস্ট্রিও আইসোমার থাকে, ধরো একটা সিস আইসোমার ডাইক্লোরোইথিলিন আর একটা হচ্ছে ট্রান্স আইসোমার, ট্রান্স আইসোমারের ডাইপোল মোমেন্ট 0, এর ডাইপোল মোমেন্ট 1.85, তো কার বয়লিং পয়েন্ট বেশি হবে? যার ডাইপোল মোমেন্টই 0 তার তো ডাইপোলার অ্যাট্রাকশন বেশি খুব একটা নেই, আর যার সিগনিফিক্যান্ট নন জিরো ডাইপোল মোমেন্ট আছে সেটা আরেকটা ওই ধরনের মলিকিউলের সাথে স্ট্রং ডাইপোলের অ্যাট্রাকশনে যাবে, তো অ্যাজ এক্সপেক্টেড এর বয়লিং পয়েন্ট ট্রান্সটার থেকে বেশি। 1,2 ডাইক্লোরো 1,3 ডাইক্লোরো, 1,2 ডাইক্লোরোর মিউ হচ্ছে 2.5, এর 1.72, এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 172 ডিগ্রি সেন্টিগ্রেড। এগেন যে মলিকিউল বেশি পোলার, অর্থাৎ যার ডাইপোল মোমেন্ট যত স্ট্রং তার বয়লিং পয়েন্ট তত বেশি। সিমিলারলি এর বয়লিং পয়েন্ট হচ্ছে 145, এর বয়লিং পয়েন্ট হচ্ছে 135, এটার ডাইপোল মোমেন্ট হচ্ছে 0.6 ডিবাই, এর ডাইপোল মোমেন্ট হচ্ছে 0.4 ডিবাই। যদিও হাইড্রোকার্বন, কিন্তু আমরা জানি যে হাইপার কনজুগেশন ইত্যাদির জন্য টলুইনের যেরকম থাকে এখানে জাইলিন ডেরিভেটিভগুলোরও একটু ডাইপোল মোমেন্ট থাকবে। মেটা আইসোমারটার ডাইপোল মোমেন্ট অর্থ আইসোমারটার থেকে কম, সেটা মেটাজাইলিন অর্থোজাইলিনই বলো কি 1,3 ডাইক্লোরো বেনজিন আর 1,2 ডাইক্লোরো বেনজিনই বলো, তো জেনারেলি অর্থগুলো মেটার থেকে হায়ার বয়লিং হয়, যেমন নাকি সিসটা ট্রান্সের থেকে হায়ার বয়লিং হয়, যদি আমরা ডাইপোল মোমেন্ট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। এরপর যেটা আছে সেটা হচ্ছে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংটা এমন একটা অ্যাট্রাকটিভ ফোর্স যেটা একটা পোলার XH বন্ড এবং তার সাথে একটা এমন স্পিসিস যেটার উপরে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে এবং কনসিডারেবল ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। এই যে XH পার্টটা, এটাকে আমরা বলে থাকি হাইড্রোজেন বন্ড ডোনার, আর Y যেটা সেটাকে আমরা বলে থাকি হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার। ইন জেনারেল হাইড্রোজেনটা যদি অক্সিজেন, নাইট্রোজেন কিংবা ফ্লুরিনের উপরে থাকে এবং তার কাছাকাছি কোনোভাবে যদি আরেকটা অক্সিজেন কিংবা নাইট্রোজেন বা ফ্লুরিন চলে আসে, তাহলে এই ধরনের একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ডেভেলপ করতে পারে, হুইচ ইজ অলসো আ স্পেশাল কেস অফ ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, যেখানে হাইড্রোজেনটা একটা পজিটিভ এন্ড অফ দ্য ডাইপোল হিসেবে আমরা ভাবতে পারি। সো দিস ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। এবং এইখানটায় ডেল মাইনাস চার্জ আছে, এখানে ডেল প্লাস চার্জ আছে, সো ইউ ক্যান এক্সপেক্ট দিস থিংস টু স্টিক টুগেদার। হাইড্রোজেন বন্ডিং নন কোভ্যালেন্ট ফোর্সের মধ্যে সব থেকে স্ট্রং, এবং এটা এসেনশিয়ালি নন কোভ্যালেন্ট ফোর্স, কারণ এখানে যে অ্যাট্রাকশনটা আছে সেটা পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক, এখানে কোনো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন কিন্তু হয়নি, আবার আয়ন দিয়েও আমরা কোনো অ্যাট্রাকশন দেখাচ্ছি না। এর এনার্জি রেঞ্জ 5 থেকে 50 কিলো জুলস পার মোল হতে পারে, এবং অনেক সময় হাইড্রোজেন বন্ডিংকে ভাঙার জন্য তোমাকে অনেক বেশি টেম্পারেচারও দিতে হয়। হাইড্রোজেন বন্ডিংকে কমপ্লিটলি ডিফাইন করতে গেলে তোমাকে ডোনার এবং অ্যাকসেপ্টার এই দুটো মলিকিউলকে চিনতে হবে। যেমন আমরা এখানে একটা অ্যাসিটন মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ড করেছি একটা ওয়াটারের, তো আমি বলেছিলাম যে কোভ্যালেন্ট বন্ডটা যেখানে যে পার্টনারটা থাকবে হাইড্রোজেনের সাথে সে হচ্ছে ডোনার, আর যে নাকি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশানে আসবে সে হচ্ছে অ্যাকসেপ্টার। তো সেই থিওরি অনুযায়ী এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের কোভ্যালেন্ট বন্ড আছে, সো দিস মাস্ট বি দি হাইড্রোজেন বন্ড ডোনার, whereas অ্যাসিটন হচ্ছে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার। তো ডোনার অ্যাকসেপ্টার চিনব কী করে? ডোনার অ্যাকসেপ্টার চেনার সহজ উপায় হচ্ছে, ডোনার মানে সেখানে হাইড্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর থাকবে, হয় নাইট্রোজেন, নাহলে ফ্লোরিন, নাহলে অক্সিজেনের ওপর থাকবে, কোভ্যালেন্ট বন্ড দিয়ে থাকবে। আর অ্যাকসেপ্টার কারা হবে? এমন একটা মলিকিউল যেখানে অক্সিজেন বা ফ্লোরিন বা নাইট্রোজেন তার লোন পেয়ার নিয়ে একটা ডোনারের কাছ থেকে ডোনারের ওপর থাকা ওই হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশানে আসতে পারে। যেমন
আমরা যদি সিএইচ বন্ডের কথা বলি, সিএইচ বন্ড কিন্তু জেনারেলি তাদেরকে আমরা হাইড্রোজেন বন্ড ডোনার বলে ধরি না, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে। যেমন যদি ক্লোরিনের উপর তুমি প্রচুর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসিয়ে দাও, যেমন HCN-এর যে কার্বন আছে সেইটা 3খানা বন্ড দিয়ে নাইট্রোজেনের সাথে জোড়া আছে, কিংবা ক্লোরোফর্মের যে কার্বন আছে সেই ক্লোরোফর্মের কার্বনটার 3খানা ক্লোরিনের ওপরে আছে এবং তার উপর একটা হাইড্রোজেন আছে। এদের এখন কিন্তু মডার্ন টার্মিনোলজিতে এদেরকে আমরা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কনসিডার করি। তবে মোস্টলি আমরা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে সেই সব মলিকুলগুলোকেই দেখব যেখানে হাইড্রোজেনটা অক্সিজেন কিংবা নাইট্রোজেন বা ফ্লোরিনের উপরে রয়েছে। যদি এরকম কোনো মলিকুল থাকে যেখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তো আছে কিন্তু সেই এলিমেন্টের ওপরে হাইড্রোজেন নেই, তাহলে তাকে আমরা জেনারেলি ডোনার হিসেবে ধরি না। প্রাইম এক্সাম্পল হচ্ছে অ্যাসিটন। অ্যাসিটনে অক্সিজেন আছে কিন্তু সেই অক্সিজেনের উপর কোনো হাইড্রোজেন নেই, অতএব এই অক্সিজেনটা দিয়ে একটা হাইড্রোজেন বন্ড ডোনারদের থেকে ও হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্টার হিসেবে ঠিক আছে, কিন্তু ডোনার হিসেবে কিন্তু ও ঠিক নেই। ডোনার তাহলে কী হবে? যাদের ওই ধরনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপরে হাইড্রোজেন আছে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, ওয়াটার, অ্যামিনস, অ্যামাইডস, এই ধরনের কম্পাউন্ড যাদেরকে তুমি স্ট্রাকচার খাতায় আঁকলে দেখতে পাবে যে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেনের তাদের বন্ড রয়েছে এবং তারা ডোনার হিসেবে কাজ করতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম এই একটা ওয়াটার মলিকুল কিন্তু হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার হিসেবেও কাজ করতে পারে। সো ইফ ইউ থিঙ্ক যে এটা আরেকটা হাইড্রোজেনের সাথে এই ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে আছে, সো ইন দ্যাট কেস এই বন্ডটার জন্য দিস মাস্ট বি দ্য অ্যাকসেপ্টার, কারণ ওর তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টও আছে, অ্যান্ড দিস মাস্ট বি দ্য ডোনার। তো যে অ্যাকসেপ্টার সে ডোনার হিসেবেও কাজ করতে পারে, কিন্তু অ্যাকসেপ্টার হলেই যে ডোনার হবে এরম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যে ডোনার সে অ্যাকসেপ্টার হতে পারে, কিন্তু অ্যাকসেপ্টার হলে ডোনার হতেও পারে, নাও হতে পারে। তো এক্সাম্পল দেখো, হাইড্রোজেন বন্ডিং কত স্ট্রং তার এক্সাম্পল দেখো। যেমন আমরা ডাইমিথাইল ইথারের সঙ্গে প্রোপেনের তুলনা করছিলাম। তো ডাইমিথাইল ইথারের বয়লিং পয়েন্ট যদি ডিগ্রি সেলসিয়াসে নাও তাহলে -25 ডিগ্রি সেলসিয়াস। তার স্ট্রাকচারাল আইসোমার হচ্ছে ইথানল, একই মলিকুলার ওয়েট, শেপও মোটামুটি একই রকম। তার বয়লিং পয়েন্ট হচ্ছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তার বয়লিং পয়েন্টের ডিফারেন্স 100 ডিগ্রিরও বেশি। ওয়াই? বিকজ ডাইমিথাইল ইথারের উপরে অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনের উপর কোনো হাইড্রোজেন নেই, ফলে দুটো ডাইমিথাইল ইথার নিজেদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, বিকজ বোথ অফ দেম আর অ্যাকসেপ্টার্স। হাইড্রোজেন বন্ডিং হতে গেলে একটা ডোনার লাগবে, একটা অ্যাকসেপ্টার লাগবে, বাট ইথানল মলিকিউলস ক্যান ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং like this and like this. So in this case this is obviously the donor, in this case this is the acceptor, but for this hydrogen bond this is the donor and this oxygen is the acceptor. But again এই যে হাইড্রোজেনটা রয়েছে, this is the donor, so this ethanol is donor now and this ethanol is acceptor and so on and so forth. তাহলে এদের মধ্যে এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং আমরা দেখতে পেতে পারি, এবং এখানে আমাদের যে ইন্টারাকশানগুলো হবে সেই ইন্টারাকশানগুলো ইজ লাইক ভেরি ভেরি স্টেবিলাইজিং। সেই জন্য ইথানল মলিকিউলকে বাল্ক সলভেন্ট থেকে বের করে ভেপার ফেজে নিয়ে যেতে গেলে ইউ হ্যাভ টু ব্রেক লটস অফ হাইড্রোজেন বন্ডস অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ লটস অফ এনার্জি, সো দ্য বয়লিং পয়েন্ট ইজ ভেরি হাই, unusually high compared to its molecular mass. But dimethyl ether, one dimethyl ether cannot form hydrogen bond with another dimethyl ether simply because none of those molecules can act as hydrogen bond donors. Both of them are acceptors, so their boiling point is low. Compare the case of pentane, butanol and 2-methyl-propanol or isobutanol. So পেন্টেনের একমাত্র একটাই ফোর্স কাজ করতে পারে, দ্যাটস দ্য লন্ডন ডিসপারশন ফোর্স, অ্যান্ড বিউটানলের ক্ষেত্রে ডমিনেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু বিউটানল মলিকিউলস উইল বি হাইড্রোজেন বন্ডিং, ফর আইসোবিউটানল অলসো হাইড্রোজেন বন্ডিং। সো অ্যালকোহলগুলোর বয়লিং পয়েন্ট যে এর থেকে বেশি হবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি। বাট হোয়াট অ্যাবাউট দিস টু? এদের মধ্যে কিন্তু লিনিয়ার স্ট্রাকচার যেটা, সেটার বয়লিং পয়েন্ট বেশি, যেটার কিঙ্ক রয়েছে স্ট্রাকচারে তার বয়লিং পয়েন্ট কম, অর্থাৎ সারফেস এরিয়াটা কম,
সারফেস এরিয়া যার বেশি তার বয়লিং পয়েন্ট বেশি, সারফেস এরিয়া যার কম তার বয়লিং পয়েন্ট কম। দিস হ্যাজ এগেন টু ডু সামথিং উইথ দি effect of the surface area, যেটা আমরা এখন অবধি ডিসকাস করিনি, বাট উই উইল কাম ব্যাক টু দ্যাট ইন দ্য নেক্সট লেকচার। বয়লিং পয়েন্ট ডিফারেন্স দিয়ে একটা রিয়েল লাইফ সিনথেসিস দেখো। whenever you are trying to oxidize a primary alcohol by say an oxidizing agent such as potassium dichromate in aqueous acid such as sulfuric acid, maybe you are targeting the aldehyde stage, but this aldehyde has this unfortunate tendency of undergoing over oxidation to the carboxylic acid stage. এই কার্বনটা অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইডে যাচ্ছে, কিন্তু অ্যালডিহাইডের টেন্ডেন্সি আছে এটাকে আবার কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাওয়াতে আন্ডার দি সেম রিয়াকশন কন্ডিশন। তো আমরা এটা চাইছি না, আমরা এটা বন্ধ করতে চাইছি। বাট ইফ দ্য অ্যালডিহাইড রিমেন্স ইন কন্ট্যাক্ট উইথ দি অক্সিডাইজিং এজেন্ট, দিস অক্সিডেশন ক্যান নট বি প্রিভেন্টেড। তাহলে আমরা কী করব? আমাদের একটা উপায় হতে পারে যে অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যালডিহাইড ইজ ফর্মড, টেক দ্যাট থিং আউট ফ্রম দ্য রিয়াকশন মিডিয়াম সো দ্যাট অক্সিডাইজিং এজেন্টের কন্ট্যাক্টে সে আর বেশিক্ষণ না থাকে এবং তার ওভার অক্সিডেশনটা প্রিভেন্টেড হয়। Suppose we are trying to synthesize acetaldehyde from ethanol. Possible over-oxidation to acetic acid may happen. Ethanol is capable of forming hydrogen bonding amongst themselves. Ethanol molecule আরেকটা ইথানলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। অ্যাসিটিক অ্যাসিড আরও ভালো পারে, বিকজ এর ক্ষেত্রে এর একই মলিকিউলের মধ্যে একই সঙ্গে দুটো অক্সিজেন দিয়ে একটা অ্যাকসেপ্টার এবং একটা ডোনার কাজ করতে পারে। তো দুটো অক্সিজেন রয়েছে এবং দুটোর একটা ডোনার ক্যাপাসিটি রয়েছে, একটা অ্যাকসেপ্টার ক্যাপাসিটি রয়েছে। সো দ্যাট হাইড্রোজেন বন্ডিং ইজ ইনফ্যাক্ট বেটার দুটো অ্যাসিডিক অ্যাসিড মলিকিউলের মধ্যে কম্পেয়ার টু দ্য hydrogen bonding that can operate between two ethanol molecules. With acetaldehyde, however, there is only the acceptor and therefore there is no donor, and therefore আমরা দুটো অ্যাসিটালডিহাইডের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে এটা ভাবতে পারি না। তো অ্যাসিটালডিহাইডের বয়লিং পয়েন্ট হচ্ছে অনেক কম, 41 ডিগ্রি, এটা 78.5 ডিগ্রি, এটা 119 ডিগ্রি। তার মানে হচ্ছে আমার প্রোডাক্টের বয়লিং পয়েন্ট আমার রিয়াক্ট্যান্টের বয়লিং পয়েন্টের থেকে কম। সো আমি একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারি যেখানে এই প্রাইমারি অ্যালকোহলটাকে আমরা অক্সিডাইজ করছি। প্রাইমারি অ্যালকোহল বিকজ দিস ইজ OH ইজ অ্যাটাচ টু দ্য CH2, আর একটাই মাত্র কার্বন কন্টেইনিং গ্রুপ আছে এখানে, হুইচ ইজ মিথাইল ইন দিস কেস। সো দ্যাটস আ প্রাইমারি অ্যালকোহল, যেটাকে অক্সিডাইজ করে আমরা অ্যালডিহাইড বানালাম, কিন্তু রিয়াকশান ভেসেলের টেম্পারেচার আমরা জাস্ট অ্যাবভ দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যাসিটালডিহাইড রেখেছি, জাস্ট 41 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে রেখেছি। সো as soon as the acetaldehyde is formed, it goes to the vapor phase, and that vapor is collected, cooled, so that liquid acetaldehyde is accumulated in a separate vessel. একটা অন্য ভেসেলে সেটাকে আমরা অ্যাকুমুলেট করছি, এটাকে বলা হয় ডিস্টিলেশন করে নেওয়া হচ্ছে, যেটা আমরা একটু আগে আলোচনাও করছিলাম। তো লো বয়লিং অ্যালকোহল থেকে লো বয়লিং অ্যালডিহাইডকে হাই বয়লিং অ্যালকোহল থেকে সেপারেট করে এই রকমভাবে আমরা কাজ করতে পারি। কিন্তু এই যে বয়লিং পয়েন্টের ডিফারেন্স, এটা এই কার্বনের সংখ্যা যত বাড়তে থাকবে তত আস্তে আস্তে কমতে থাকবে, বিকজ দেন হাইড্রোজেন বন্ডিং মোটামুটি একই রকম থাকে, বাট ভ্যান ডার ওয়ালস ফোর্স ইনক্রিজ করতে থাকে, বিকজ ইউ আর ইনক্রিজিং দ্য মলিকুলার সাইজ অ্যান্ড অলসো দ্য সারফেস এরিয়া। কাজেই এই দুটোর মধ্যে যদি সিগনিফিক্যান্ট গ্যাপ না থাকে বয়লিং পয়েন্টের, তাহলে এই টেকনিকটা কাজ করবে না, কারণ সেক্ষেত্রে অ্যালডিহাইডের বয়লিং পয়েন্ট আর অ্যালকোহলের বয়লিং পয়েন্ট যদি ক্লোজ হয়ে যায়, তাহলে টেম্পারেচার এমন রাখবো যাতে অ্যালডিহাইড বয়েল করবে, তাহলে সেই টেম্পারেচারে কিন্তু অ্যালকোহলও বয়েল করতে শুরু করতে পারে বা আমার অ্যালকোহলের লস হবে। তো এই টেকনিকটা আমরা এন বিউটানল অবধি করতে পারি, অর্থাৎ এটা যদি এন বিউটানল হয় তাহলে তার করেসপন্ডিং বিউটান্যাল হবে, সেইটা বানানো অবধি সেইটা অবধি আমরা অ্যালাউ করতে পারি। কিন্তু পেন্টানল থেকে যদি পেন্টান্যাল বানাতে হয়, তাহলে এই ধরনের ডিস্টিলেশন টেকনিক হয়তো কাজ করবে না। হাইড্রোজেন বন্ডিংয়ের ডিসকাশনের শেষ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুরকম ভ্যারিয়েশন হয়, এটা আমরা অনেক দিন ধরে আগেও পড়েছি 10+2-তে। এখন আরেকবার দেখে নাও, যদি একই মলিকিউলের মধ্যে ডোনার অ্যাকসেপ্টার থাকে তাহলে ইন্ট্রামলিকিউলার, আর যদি
একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলের হয়, তাহলে আরেকটা মলিকিউল ডোনার আর একটা মলিকিউল অ্যাকসেপ্টার, তাহলে সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার। এবং এর সাথে বয়লিং পয়েন্টের, মেল্টিং পয়েন্টের অনেক রিলেশন আছে, ক্রিটিক্যাল রিলেশন আছে। যদি ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং হয় তাহলে ইন্টারমলিকিউলার অ্যাসোসিয়েশন বেশি, আর যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় সেটা কিন্তু হয় বেসিক্যালি অ্যাট দ্য এক্সপেন্স অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। অর্থাৎ একই মলিকিউলের মধ্যে যদি ডোনার এবং অ্যাকসেপ্টার থাকে এবং তারা যদি কাছাকাছি থাকে, তাহলে হাইড্রোজেন বন্ডিংটা নাইট্রোটার সাথে করে, এবং এই নাইট্রোটা তার ফলে অন্য কোনো মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে খুব একটা উৎসাহ পায় না, এবং এই হাইড্রোজেনটাও অন্য কোনো মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে উৎসাহ পায় না, হুইচ মিনস intramolecular hydrogen bonding implies যে intermolecular association will be weaker, and that is why their boiling point and melting points should be lower compared to isomeric compounds, যেখানে ডোনার এবং অ্যাকসেপ্টার এই দুটো এমনভাবে আছে মলিকিউলের মধ্যে যে তাদের মধ্যে ইন্ট্রামলিকিউলার নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। এই ওইচটা এই মলিকিউলের নাইট্রোটাকে দেখতে পায় না, ফলে এই নাইট্রোটা বাধ্য হয়ে আরেকটা মলিকিউলের ওইচের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে। তার ফলটা কি? ফলটা হলো এইটা যে এই স্যাম্পেলের ক্ষেত্রে দুটো প্যারানাইট্রোফেনলের মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং থাকে, হোয়ারঅ্যাজ অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে একই মলিকিউলের মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং থাকে, কিন্তু দুটো মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং খুব কমই থাকে। তার মানে ইন্টারমলিকিউলার অ্যাসোসিয়েশন এর ক্ষেত্রে বেশি, এর ক্ষেত্রে কম, এর মেল্টিং পয়েন্ট বেশি, এর মেল্টিং পয়েন্ট কম। এবং সেই টেকনিক কাজে লাগিয়ে আমরা ফেনলের নাইট্রেশন যখন করা হয় তখন সেই একই রকমভাবে টলুইনের নাইট্রেশনের সময় যা কেস হয়েছিল তাই 2 নাইট্রোফেনল, 3 নাইট্রোফেনল, 4 নাইট্রোফেনল তৈরি হয়। এটা 55%, এটা 45% তৈরি হয়েছে। এটার মেল্টিং পয়েন্ট বেশি, এটার মেল্টিং পয়েন্ট কম। এটাকে আমরা স্টিম ডিস্টিলেশন করে সেপারেট করতে পারি। এই ফ্লাস্কের মধ্যে রিয়াকশান মিক্সচার নেওয়া হয়েছে, এখানে আমরা থার্মোমিটার লাগিয়ে একটা আউটলেট নল বসিয়েছি, এখানে আমরা একটা সেপারেটরি ফানেল দিয়েছি যেখান দিয়ে গরম জল এর মধ্যে ঢালা হবে এবং এখানে হিট করা হবে। টেম্পারেচার এমন রাখা হচ্ছে যাতে জিনিসটা বয়েল করে, এবং যেটা লো মেল্টিং সলিড, যেটা অর্থোনাইট্রোফেনল, যেটা স্টিম ভোলাটাইল, অর্থাৎ স্টিমের সাথে ভেপার হয়ে বেরিয়ে আসবে, সেইটা এই আউটলেট দিয়ে গরম হয়ে বেরোবে, তারপরে এই কন্ডেন্সারের মধ্যে ঢুকবে। কন্ডেন্সারের ভেতরে ঠান্ডা জল চালানো হচ্ছে এখান দিয়ে, এবং ঠান্ডা জল এখান দিয়ে বেরিয়ে আসছে। এই টিউবের মধ্যে দিয়ে যখন ওই ভেপারটা পাস করছে তখন তার চারপাশে ও ঠান্ডা জলটাকে দেখছে, কুল ডাউন করছে, এবং ভেপার থেকে লিকুইড হয়ে আলটিমেটলি এখানে আসছে, এবং এখানে যখন আসছে তখনও সলিডিফাই করে যাচ্ছে। প্যারানাইট্রোফেনল তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সব অনেক বেশি অর্থোনাইট্রোফেনলের তুলনায়, ফলে সে স্টিম ভোলাটাইল নয়, সে এইখানেই থেকে যাবে। আর অর্থোনাইট্রোফেনলটা স্টিমের সাথে ডিস্টিল হয়ে বেরিয়ে এসে এইখানে জমা হবে। So that is how this separation can be carried out. Also, you can think of the Reimer-Tiemann reaction. Reimer-Tiemann reaction-এ ফেনলের সাথে ক্লোরোফর্মার অ্যালকালি রিয়াকশান করা হয়, তারপরে সেটাকে অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করা হয়। মেন প্রোডাক্ট ইজ স্যালিসাইল অ্যালডিহাইড, হুইচ ইজ 2-hydroxybenzyaldehyde, 37% তৈরি হয়। বাট there is also a little bit of 4-hydroxybenzyaldehyde. এবার 4-hydroxybenzyaldehyde-এর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, স্যালিসাইল অ্যালডিহাইডের ইন্ট্রামলিকিউলার হয়, তাহলে এর বয়লিং পয়েন্ট কম, এর বয়লিং পয়েন্ট বেশি। তাহলে এদের দুজনকে যদি সেপারেট করতে হয় তাহলে আমরা আবার সেই ডিস্টিলেশনের মাধ্যমে বা স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে করতে পারি, কারণ এখানে রিয়াকশান মিডিয়ামের মধ্যে ক্লোরোফর্মও থাকবে, সেই ক্লোরোফর্মকে বের করতে হবে। তার মানে রিয়াকশান হয়ে যাওয়ার পর অ্যাসিড দেওয়ার পর বা অ্যাসিড দেওয়ার আগে আমরা ক্লোরোফর্মকে বার করে নেব। যখন রিয়াকশান হয়ে গেছে তখন ক্লোরোফর্মের বয়লিং পয়েন্ট মাত্র 61 ডিগ্রি সেন্টিগ্রেড, তো তাকে আমরা হিট করব, তখন ক্লোরোফর্ম বেরিয়ে যাবে। তারপরে এখানে করেসপন্ডিং সোডিয়াম সল্টগুলো ছিল, সেগুলোকে অ্যাসিডিফাই করলাম, অ্যাসিডিফাই করলে করেসপন্ডিং অ্যালকোহলগুলো, ফেনলগুলো তৈরি হলো, এবং সেটাকে স্টিম ডিস্টিল করলাম, অ্যাসিডিফাইড সলিউশনটাকে স্টিম ডিস্টিল করলাম। ফেনল আনরিয়াক্টেড থাকতে পারে, তার বয়লিং পয়েন্ট হচ্ছে 181, অর্থোহাইড্রক্সিবেঞ্জালডিহাইড 197, আর প্যারাহাইড্রক্সিবেঞ্জালডিহাইড যেটা নাকি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে থাকে, দ্যাট ইজ 310। তাহলে এর বয়লিং পয়েন্ট অনেক বেশি, এই দুটোর বয়লিং পয়েন্ট অনেক কম। স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে এইটাকে এবং এইটাকে আমরা সেপারেট করে বের করে আনতে পারি। ইউ মাইট অ্যাজ ওয়েল থিঙ্ক যে ফেনল থেকে স্যালিসাইলডিহাইডকে সেপারেট করা যায় কী করে।
how can I separate salicylaldehyde from a mixture of phenol and salicylaldehyde? You think that, সেটা আমি এখন বলবো না, but you first think and then come up with a possible solution and then we can discuss. ফাইনালি যেটা আমরা করব, সারফেস এরিয়ার পার্টটা আমরা পরে ডিসকাস করব, সেটা হচ্ছে একটা এস্টারিফিকেশান টেস্ট। এস্টারিফিকেশান টেস্ট যেটা কোয়ালিটেটিভ অর্গ্যানিক অ্যানালিসিসে আননোন স্যাম্পেলের জন্য ইউজ করা হয়। তোমাকে ধরো একটা স্যাম্পেল দিয়েছে, এবার সেই স্যাম্পেলের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড আছে কি না এইটা প্রমাণ করার জন্য বেশ কটা টেস্ট করা যায়। তার মধ্যে একটা টেস্ট হচ্ছে এস্টারিফিকেশান। ওই স্যাম্পেলটা নিয়ে অ্যাবসোলিউট অ্যালকোহলের মধ্যে বা মিথানলের মধ্যে নিয়ে তার মধ্যে কয়েক ড্রপ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করে এস্টারিফাই করা হয়। তাহলে কম্পাউন্ড কার্বক্সিলিক অ্যাসিড থেকে এস্টার হলো, এবং এস্টার হওয়ার পরে সেই এস্টারকে আমরা একটা সোডিয়াম বাইকার্বনেটের অ্যাকুয়াস সলিউশনের মধ্যে ঢেলে দিই। যেহেতু ক্যাটালিটিক সালফিউরিক অ্যাসিড ছিল, অলরেডি ওখানে অ্যাসিড আছে, এবং বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের রিয়াকশানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, আর এস্টারগুলো সাধারণত ভোলাটাইল হয়, লো মেল্টিং হয়, কারণ এস্টারদের সাধারণত হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা থাকে না। এখানে আমরা যে দুটো এস্টার নিয়েছি সেটা আবার এক্সেপশন, তার কারণ সেখানে আবার ফেনোলিক গ্রুপ আছে। ফেনোলিক গ্রুপ থাকার জন্য তার আবার এস্টারিফিকেশান হওয়ার পরেও তার হাইড্রোজেন বন্ডিং হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু তুমি যদি জাস্ট বেঞ্জোইক অ্যাসিডের কথা ভাবো, তো দুটো বেঞ্জোইক অ্যাসিড নিজেদের মধ্যে খুব সুন্দর হাইড্রোজেন বন্ডিং করতে পারে, কিন্তু সেই বেঞ্জোইক অ্যাসিডকে তুমি যদি মিথাইল বেঞ্জোয়েট বা ইথাইল বেঞ্জোয়েট করে দাও, তখন কিন্তু তার হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা পুরোপুরি লোপ পায়। তার ফলে কার্বক্সিলিক অ্যাসিড ভোলাটাইল নয়, কিন্তু তার করেসপন্ডিং এস্টারটা জেনারেলি ভোলাটাইল হয়। এবং ওই বাইকার্বনেট সলিউশনের মধ্যে রিয়াকশান মিক্সচারকে ঢেলে দিয়ে যদি তুমি গন্ধ শোকো, তাহলে ভোলাটাইল এস্টারের একটা সুইট ফ্রুটি স্মেল তুমি পেতে পারো, কিন্তু সব সময় পাওয়া যাবে না। যদি এস্টার ভোলাটাইল না হয় তাহলে তুমি পাবে না। এখানে সেটাই বলা হয়েছে। আমরা দুটো কম্পাউন্ড নিয়েছি, একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তার মিথাইল এস্টার মিথাইল স্যালিসাইলেট, আরেকটা হচ্ছে 4-হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড হুইচ ইজ মিথাইল 4-হাইড্রক্সি বেঞ্জোয়েট, তার মিথাইল এস্টার, 4-হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের মিথাইল এস্টার। এবার মিথাইল স্যালিসাইলেটে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, যেমন স্যালিসাইলঅ্যালডিহাইডে আছে। আর 4-হাইড্রক্সি বেঞ্জোয়েট যদি তুমি নাও, মিথাইল 4-হাইড্রক্সি বেঞ্জোয়েট, সেখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। এখানে ইন্ট্রা আছে, এখানে ইন্টার আছে। তো আমরা এর আগে কী দেখেছি? আমরা জানি যে ইন্টার যদি থাকে তাহলে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সব বেশি হবে, ভোলাটিলিটি কম হবে, ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন বেশি হবে। আর যদি ইন্ট্রামলিকুলার হয় তাহলে ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন কম, এবং বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম, এবং ভোলাটিলিটি বেশি হবে। তার মানে এস্টারের যে গন্ধটা আমরা শুকি সেটা তো এস্টারের ভোলাটিলিটির উপর নির্ভর করে। যত ভোলাটাইল এস্টার হবে তত সুন্দর গন্ধ পাওয়া যাবে, তত সে বেশি আমার নাকে এসে পৌঁছবে ভেপার হয়ে। তো তুমি যদি মিথাইল স্যালিসাইলেট নিয়ে করো, যার বয়েলিং পয়েন্ট কম, মেল্টিং পয়েন্ট কম, সে সুন্দর গন্ধ দেয়, কোনো অসুবিধে নেই। স্যালিসাইলিক অ্যাসিডের জন্য ইনফ্যাক্ট আয়োডেক্সের গন্ধ পাওয়া যায়, অয়েল অফ উইন্টার গ্রিন। কিন্তু তুমি যদি 4-হাইড্রক্সি বেঞ্জোয়েট নিয়ে ওই একই টেস্ট করো, তাহলে তার জন্য তুমি কিন্তু এস্টারের ফ্রুটি স্মেল বা সুইট স্মেল পাবে না, কারণ এর ভোলাটিলিটিই নেই। এর ইন্ট্রামলিকিউলার, আবার ভুল বললাম, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এদের দুটো মলিকিউল নিজেদের মধ্যে খুব স্ট্রংলি আটকে থাকে, এবং সেই জন্য ওরা ভেপার ফেজে যেতে চায় না, যেটা নাকি এ অনেক সহজে চলে যায়। ঠিক যে কারণে অর্থোনাইট্রোফেনলকে স্টিম ডিস্টিল করে প্যারানাইট্রোফেনল থেকে বের করে আনা যায়, ঠিক একই কারণে এ ভোলাটাইল হয়ে তোমার নাকে পৌঁছয়, আর এ নন ভোলাটাইল বলে বিকারের মধ্যেই পড়ে থাকে, ওর গন্ধটা তুমি পাও না। তার ফলে এস্টারিফিকেশন টেস্ট করার সময় এটা মাথায় রাখতে হয় যে আমার এস্টারটা যেটা তৈরি হচ্ছে সেটা বাই এনি চান্স কোনো সেকেন্ড ফাংশনাল গ্রুপের প্রেজেন্সের জন্য হাইড্রোজেন বন্ডিং করবে না তো, কারণ এস্টার গ্রুপগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ না করতে পারলেও অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে। যেমন ধরো এ অ্যাকসেপ্টার এখানে, আর এই কিন্তু ডোনার। এবার এই ওইসটা যদি না থাকতো, অর্থাৎ যদি মিথাইল বেঞ্জোয়েট হতো, তাহলে এটা পারফেক্টলি ভোলাটাইল হতো, তার কারণ কেবল অ্যাকসেপ্টার আছে, কোনো ডোনার নেই। বাট ইন দিস কেস ইউ অলসো হ্যাভ আ ডোনার, অ্যান্ড দেয়ারফোর due to the intermolecular hydrogen bonding, it is not as volatile as its corresponding orthoisomer and does not respond to the esterification test, যেটার ক্রিটিক্যাল অবজারভেশনটা হচ্ছে এস্টারের গন্ধ শোকা।
তো ভোলাটাইল না হলে গন্ধ কী করে শুনবে? টেস্ট হয়তো হয়েছে, এস্টারিফিকেশান হয়তো হয়েছে, কিন্তু এস্টারিফিকেশান হওয়ার পরে তুমি গন্ধ পাচ্ছ না, অতএব এসটা তৈরি হয়েছে তুমি কোয়ালিটেটিভলি বুঝতে পারবে না। So this much for hydrogen bonding. The next class we will discuss the surface area and also the effect of symmetry on the boiling point and melting point. I thank you for your patience. This has been a little bit longer one than usual. So I thank you again, and I will be seeing you in the next one.